আচ্ছা, আজকে হচ্ছে আমরা ফার্স্ট পার্টে চ্যাপ্টার 1 এবং আমরা জানি যে আজকে হচ্ছে লেকচার 3। সো সবাই জয়েন করুক আর আমাকে বলো যে ভিডিওটা স্পষ্ট কিনা। কোনো প্রবলেম হলে আমাকে বলতে পারো, কমেন্টে জানাও যে কোনো প্রবলেম আছে কিনা। ভিডিও ক্লিয়ার? সো এর মাঝখানে আমি একটু শেয়ার দিয়ে দিই, তাহলে হচ্ছে সবাই আস্তে আস্তে জয়েন করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ইমন, কী অবস্থা তোমার? অনেক শীত আজকে, বুঝছো? তোমাদের এদিকে কী অবস্থা? শীতে তো নাজেহাল সবাই, আমার তো শীতে কাঁপাকাঁপি অবস্থা। তাহলে সবাই আস্তে আস্তে জয়েন করুক, আমরা একটু সময় নিই, সবাই দেখুক আমাদের লাইভ শুরু হয়েছে। আজকে টপিক কিন্তু সবার জানা আছে, আমরা হচ্ছে অম্লমিতি এবং ক্ষারমিতি নিয়ে কাজ করব এবং একই সাথে হচ্ছে ঘনমাত্রা নিয়ে কাজ করবো, যেমন আজকে হচ্ছে আমরা পিপিএম এইগুলো করব। সো সবাই আস্তে আস্তে জয়েন করো। তাহলে আমি কোয়েশ্চেন দিই। আমরা যে কোয়েশ্চেনটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে অম্লের ক্ষারকত্ব, অম্লের ক্ষারকত্ব এবং ক্ষারের অম্লত্ব বলতে কি বোঝায়। এই কোয়েশ্চেনটা এবং আমরা এই কনসেপ্টটা টোটাল আলোচনা করবো। আজকে হচ্ছে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া হচ্ছে খুবই ইজি ওয়েতে আমরা কাজ করব। রোমান, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, অনেক শীত, হ্যাঁ অনেক ঠান্ডা, চারিদিকে অনেক ঠান্ডা। তাহলে আমার হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে অম্লের ক্ষারকত্ব এবং ক্ষারকের অম্লত্ব। সো আজকে একটু শাউট হয়ে যাক, আমরা সবাই আজকে জয়েন করছি এবং খুবই মজার আমরা অম্লমিতি এবং ক্ষারমিতি করবো। তুহিন, ওয়ালাইকুম আসসালাম। তুহিন, এই টপিকটা তোমার কি পড়া ছিল, অম্লের ক্ষারকত্ব এবং ক্ষারের অম্লত্ব? এটার সাথে মোটামুটি আমরা পরিচিত, ঠিক আছে। নামটা একটু অপরিচিত হতে পারে, কিন্তু ওই টপিকটা যদি বোঝানো শুরু করি তাহলে বলবো যে ও আচ্ছা, এটা তো আমরা জানি। জান্নাতুল ফেরদৌস, ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, আগে পড়া হয়েছিল। ফাহমিদা, ওয়ালাইকুম আসসালাম। ফাহমিদা, এই টপিকটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, এই টপিকটা কাজে লাগবে। সবাই আস্তে আস্তে জয়েন করুক। মাহি চলে আসছে, গ্রেট। তো সবাই জয়েন করুক, আমরা আরো 2 মিনিট সময় নিই, সবাই আস্তে আস্তে জয়েন করুক। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। দেখো, অম্লের ক্ষারকত্ব বলতে কি বোঝায় আর ক্ষারের অম্লত্ব বলতে কি বোঝায়। আচ্ছা, এটা হচ্ছে যখন আমরা কোনো অ্যাসিডের বা হচ্ছে ক্ষারের কোনো ধরনের ধরো মাত্রা নির্দেশ করতে চাই, তখন হচ্ছে এই টপিকটা আমাদের লাগে যে অম্লের ক্ষারকত্বটা কতটুকু বা যে ক্ষারটা আমরা নিচ্ছি তার অম্লত্বটা কতটুকু। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আমি এটার সংখ্যাটা দিয়ে নিই যে অম্লের ক্ষারকত্ব বলতে আমরা কি বুঝতেছি। দেখো,
তাহলে এটা সংখ্যা যদি আমরা বলি তাহলে হচ্ছে আমরা বলা হচ্ছে যে এক মোল পরিমাণ কোনো অ্যাসিড, এক মোল পরিমাণ কোনো অ্যাসিড এক অম্লীয় ক্ষারের যতগুলোকে প্রশমিত করতে পারে তাকে ওই অম্লের ক্ষারকত্ব বলে। দেখো যদি ডেফিনেশন যাই তাহলে হচ্ছে বিষয়টা একটু টাফ মনে হবে যে এক মোল পরিমাণ কোনো অ্যাসিড এক অম্লীয় ক্ষারের, তাহলে এখানে কয়েকটা পয়েন্ট আমাদের নোট ডাউন করতে হবে। দেখো আমরা অম্লের ক্ষারকত্ব যখন নির্ণয় করতেছি তখন হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে এখানে যে পয়েন্টটা স্থির রাখতে হবে যেটা হচ্ছে এক মোল পরিমাণ কোনো অ্যাসিড, এটা একটা পয়েন্ট। আচ্ছা, সেকেন্ড যদি পয়েন্ট বলি যে এক অম্লীয় ক্ষার, এটা একটা পয়েন্ট। তাহলে আমরা লাস্ট অফ অল কি বলতেছি যে প্রশমিত করতে পারে, তার মানে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া হবে। তাহলে তিনটা পয়েন্ট যদি আমরা নোট ডাউন করতে পারি তাহলে হচ্ছে আমি এখানে খুব ইজিলি টার্মটা বুঝতে পারবো। দেখো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি বলি যে ধরো আমাকে দেওয়া আছে HCl আর নিলাম হচ্ছে ক্ষার হচ্ছে NaOH, তাহলে দেখো যখন HCl প্লাস হচ্ছে NaOH আমরা করতেছি তাহলে আফটার অল যদি আমি দেখি তাহলে HCl NaOH কে যদি প্রশমিত করতে চাই, HCl যদি NaOH কে প্রশমিত করতে, তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে আমাকে বলা হচ্ছে এটা কত মোল নিতে হবে, 1 মোল নিতে হবে। আর এটা হচ্ছে কি এক অম্লীয় ক্ষার, এটা হচ্ছে কি এক অম্লীয় ক্ষার, এটা হচ্ছে এক অম্লীয় ক্ষার, এটা হচ্ছে এক মোল অ্যাসিড। তাহলে আমরা বলছি কি যে এক মোল পরিমাণ কোন অ্যাসিড এক অম্লীয় ক্ষারের যতগুলোকে প্রশমিত করতে পারে। তাহলে চিন্তা করে দেখো এটাকে যদি এটা প্রশমিত করতে, প্রশমন বিক্রিয়ার শর্ত হচ্ছে পানি উৎপাদন করা, H2O তৈরি। তাহলে এখান থেকে হচ্ছে আমরা H পাচ্ছি, এখান থেকে হচ্ছে OH পাচ্ছি, তাহলে পানি কয়টা হবে, একটা H, আমরা জানি H প্লাস আর হচ্ছে কি OH মাইনাস যদি মিলিত হয় তাহলে কি তৈরি হবে, একটা পানি তৈরি করবে। তাহলে H কয়টা, একটা, OH কয়টা, একটা, তার মানে একটা পানি হলো। বাকি যা আছে তা লিখে দেবো, তাহলে হচ্ছে কি হবে Na, আর এখানে কি আছে Cl বাকি আছে, তাহলে NaCl। তাহলে বলবো যে এই HCl এর হচ্ছে কি অম্লের ক্ষারকত্ব কত, মানে ওই অম্লের ক্ষারকত্ব তাহলে কত হবে, মানে কয়টা ক্ষারকে প্রশমিত করলো, একটা ক্ষারকে প্রশমিত করলো, তার মানে হচ্ছে HCl এর ক্ষারকত্ব আমরা বলবো যে HCl এর ক্ষারকত্ব হচ্ছে কত, 1, কারণ এক অম্লীয় ইমন হাসান। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখানে বলবো যে HCl এর যদি ক্ষারকত্ব বলি তাহলে HCl এর ক্ষারকত্ব হবে কত, 1, কারণ এটা এক অম্লীয় ক্ষারকে প্রশমিত করছে, কয়টাকে, একটাকে প্রশমিত করছে, দ্যাটস ওয়াই তার ক্ষারকত্ব কত হবে, 1 হবে। আচ্ছা, তাহলে এখন দেখো আমি এটাকে ফিক্স রাখবো, এখন অ্যাসিড চেঞ্জ করব, ওকে। আচ্ছা, তাহলে আমাদের কনসেপ্ট হচ্ছে কি, আমরা এখানে কনসেপ্ট খাটাবো হচ্ছে কি, আমাদের হচ্ছে এখানে আমরা H প্লাস আর হচ্ছে OH মাইনাস যদি আমরা মিলিত করি তাহলে তৈরি হবে কি H2O, কথা ক্লিয়ার, তৈরি হবে কি H2O। তাহলে দেখো এখন আমরা যদি নিই H2SO4 প্লাস NaOH, তাহলে আমার দায়িত্ব হচ্ছে কি পানি তৈরি করা। তাহলে চিন্তা করে দেখো এখানে H কয়টা, H হচ্ছে 2টা, তাহলে এই H 2টার জন্য এটা কয়টা লাগবে, 2টা লাগবে। তাহলে আমার প্রথম টার্গেট হচ্ছে কি একটা H আর একটা OH মিলা পানি তৈরি করবে কয়টা, একটা, তার মানে 2টা H আর 2টা OH মিলা পানি তৈরি করবে কয়টা, 2টা, তার মানে এখানে পানি তৈরি হবে কয়টা, 2H2। তাহলে বাকি থেকে কি আমার এখন কিছু সমতা করার কোনো দরকার নেই, আমি হচ্ছে এখানে H এর সাথে OH টা মিলাবো। তাহলে এখানে দেখো Na কয়টা আছে, 2টা, তার মানে Na2, SO4 কয়টা আছে, একটা, তাহলে Na2SO4। তাহলে যদি বলা হয় যে H2SO4 এর ক্ষারকত্ব কত, তাহলে দেখো এক অম্লীয় ক্ষার কয়টাকে প্রশমিত করছে, 2টাকে প্রশমিত করছে, তার মানে H2SO4 এর ক্ষারকত্ব হচ্ছে কত, 2 হবে। কথাটা ক্লিয়ার? তাহলে হচ্ছে আমরা যদি এটাকে চেঞ্জ করি, NaOH ফিক্স রাখবো, এখন এটাকে চেঞ্জ করি, দেখি তাহলে কি হয়। এটাকে আমরা চেঞ্জ করতেছি, দেখো তাহলে এখন যদি তোমাকে দেওয়া থাকে, সাপোজ তোমাকে দেওয়া আছে কি, তোমাকে দেওয়া আছে H3PO4 প্লাস NaOH, H3PO4 প্লাস হচ্ছে কি NaOH দেওয়া আছে। সো এটাকে আমি কি করব, তাহলে দেখো H কয়টা, 3টা, তাহলে আমার NaOH লাগবে কয়টা, এটার যদি 1 মোল লাগে, এটার কয় মোল নিছি, এটার তো আমি একটাই নিছি, তাই 1 মোল আমার এটা, তাহলে এটার জন্য NaOH লাগবে কয়টা, 3টা। তাহলে দেখো আমরা জানি একটা H আর একটা হচ্ছে কি OH মিলে কয়টা পানি তৈরি করবে, একটা পানি, তাহলে 3টা H আর 3টা OH মিলে কয়টা পানি তৈরি করবে,
তিনটা H2 তৈরি করবে। বাকি থাকে কি দেখো Na কয়টা বাকি, তিনটা, তার মানে Na3। বাকি থাকে কি PO4। তাহলে এখন যদি বলা হয় যে আচ্ছা ঠিক আছে H3PO4 এর তোমার ক্ষারকত্ব কত, তাহলে আমি বলবো যে H3PO4 এর ক্ষারকত্ব 3, কারণ ক্ষার লাগছে কয়টা, তিনটা লাগছে। তাহলে দেখো আমরা যদি বলি যে অম্লের ক্ষারকত্ব কত, তাহলে বলবো যে H3PO4 এর ক্ষারকত্ব হচ্ছে কত, 3। কথাটা ক্লিয়ার? কারণ H3PO4 এর জন্য আমার ক্ষার লাগছে কয়টা, এক অম্লীয় ক্ষার লাগছে হচ্ছে 3টা, দ্যাটস হচ্ছে আমরা বলবো H3PO4 এর ক্ষারকত্ব হচ্ছে কত, 3। তাহলে কোয়েশ্চেনে আসি। তাহলে এখন আমাকে বলা হচ্ছে যে অম্লের ক্ষারকত্ব কাকে বলে, তাহলে আমরা বুঝে গেলাম যে অম্লের ক্ষারকত্ব কাকে বলে। তাহলে এখন আসো আমরা যদি বলি দেখো আমরা যদি বলি এখানে কি বলতেছি, আমরা বলা হচ্ছে যে H2SO4 এর ক্ষারকত্ব 2 বলতে কি বুঝো? তাহলে কি বলবো? তাহলে আমরা বলবো, তাহলে আগে রিঅ্যাকশনটা দেখে নিই। তাহলে H2SO4 প্লাস NaOH, তাহলে তৈরি হবে কি, তাহলে H কয়টা, দুইটা, তার মানে OH লাগবে কয়টা, দুইটা, তার মানে পানি তৈরি হবে কয়টা, দুইটা। একটা H আর একটা OH মিলে কি তৈরি হয়, একটা পানি। তাহলে দুইটা H আর দুইটা OH মিলে কি তৈরি হবে, দুইটা পানি তৈরি হবে। তাহলে বাকি থাকবে কি, Na2, দেন হচ্ছে কি SO4, শেষ কাহিনী। তাহলে আমরা বলবো যে এক মোল H2SO4 2 মোল এক অম্লীয় ক্ষারকে প্রশমিত করতে পারে। তাই H2SO4 এর ক্ষারকত্ব কত হবে, 2 হবে। শেষ। অর্থাৎ খ নম্বর কোয়েশ্চেনের জন্য যদি আমাদের আসে যে H2SO4 এর ক্ষারকত্ব 2 বলতে আমরা কি বুঝি, তাহলে আমরা বলবো যে H2SO4 এর ক্ষারকত্ব বলতে আমরা বুঝি যে 1 মোল H2SO4, আমরা এখানে H2SO4 কয়টা নিছি, H2SO4 একটা নিছি, তো আমরা বলবো যে 1 মোল H2SO4 2 মোল এক অম্লীয় ক্ষারকে প্রশমিত করার সক্ষমতা রাখে, তাই H2SO4 এর ক্ষারকত্ব হচ্ছে 2। আশা রাখি কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা, তো কোয়েশ্চেনের নেক্সট পার্টে যদি আমরা বলি, তো নেক্সট পার্টে ছিল ক্ষারের অম্লত্ব বলতে আমরা কি বুঝি। কোয়েশ্চেনের নেক্সট পার্টে হচ্ছে ক্ষারের অম্লত্ব বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেনটা আমরা লিখে নিই। তাহলে কোয়েশ্চেনে বলা হচ্ছে ক্ষারের অম্লত্ব বলতে কি বোঝায়। ক্ষারের অম্লত্ব বলতে কি বোঝায়, দেখো তাহলে আমরা বলবো কি, ক্ষারের অম্লত্ব বলছে না, তাহলে আমরা বলবো যে এক মোল কি নেব, 1 মোল ক্ষারকে প্রশমিত করতে তাহলে কি হবে, 1 ক্ষারীয় অম্লের কি হবে, যত মোল প্রয়োজন তাকে ওই ক্ষারের অম্লত্ব বলবে। তাহলে এখন চিন্তা করে দেখো, এখন হচ্ছে তুমি কি নিবা, এখন যে অ্যাসিডটা নিবা, এক ক্ষারীয় অম্ল মানে হচ্ছে কি লাস্টে যেখানে ফিনিশিং হবে ওইটাই নিতে হবে, তার মানে এটা অম্ল। তাহলে এক ক্ষারীয় অম্লকে যদি নিই, তাহলে এক ক্ষারীয় অম্ল আমি HCl নিতে পারি। এখন আমি ক্ষারকে চেঞ্জ করব, তাহলে ফার্স্ট অফ অল দিলাম হচ্ছে NaOH, সেকেন্ডলি আমরা দিলাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, থার্ড আমরা দিলাম হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে চিন্তা করে দেখো, আমার ফার্স্ট টার্গেট হচ্ছে কি, আমরা প্রথমেই বলে নিছি যে আমার ফার্স্ট টার্গেট হচ্ছে একটা H প্লাস আর একটা হচ্ছে কি OH মাইনাস যদি মিলিত হয় তাহলে একটা পানি তৈরি হবে। তাহলে একটা H প্লাস আর একটা হচ্ছে OH মাইনাস। তাহলে এখানে দেখো H প্লাস কয়টা, একটা, OH কয়টা, একটা, তার মানে পানি তৈরি হবে কয়টা, একটা। বাকি থাকে কি Na বাকি থাকে, আর বাকি থাকে কি Cl বাকি থাকে, তাহলে তৈরি হবে কি NaCl। তাহলে এখানে হচ্ছে আমরা প্রত্যেকের সাথে কি দেব, প্রত্যেকের সাথে আমরা HCl দেবো, এটার সাথে HCl দিলাম, এটার সাথে কি দিলাম, HCl দিলাম। তাহলে তৈরি হবে কি, বলো তো, তাহলে তৈরি হবে H কয়টা, তাহলে H কয়টা লাগবে, দুইটা, তাহলে পানি তৈরি হবে কয়টা, দুইটা। তাহলে বাকি আছে কি ক্যালসিয়াম, বাকি আছে কি Cl, দুইটা বাকি আছে ক্যালসিয়াম ক্লোরাইড। তারপরে দেখো HCl, তাহলে OH আছে কয়টা, তিনটা, তার মানে HCl লাগবে কয়টা,
তিনটা। দ্যাট মিনস হচ্ছে আমরা যদি এখানে পানি বলি তাহলে পানি তৈরি হবে কয়টা? পানি তৈরি হবে তিনটা। অ্যালুমিনিয়াম লাগবে কয়টা? একটা। অ্যালুমিনিয়াম একটা লাগলো, তাহলে সিএল লাগবে কয়টা? সিএল লাগবে হচ্ছে তিনটা। কাহিনী শেষ। তাহলে এখন যদি বলা হয় যে এই ক্ষারের অম্লত্ব কত, তাহলে আমি বলবো যে এই ক্ষারের জন্য অম্ল লাগছে কয়টা? একটা। দ্যাট মিনস এই ক্ষারের অম্লত্ব কত? অম্লত্ব হচ্ছে কত? এক। যদি বলা হয় এই ক্ষারের অম্লত্ব কত, তাহলে তাকে দেখো এই ক্ষারের জন্য, এটার 1 মোলের জন্য আমার এই সেল লাগছে কত? দুইটা। তার মানে এই ক্ষারের অম্লত্ব হচ্ছে কত? এই ক্ষারের অম্লত্ব হচ্ছে 2। যদি বলে এই ক্ষারের জন্য অম্লত্ব কত, তাহলে আমি বলবো যে এটার 1 মোলের জন্য লাগছে কয়টা? তিনটা। তার মানে এই ক্ষারের অম্লত্ব কত? অম্লত্ব হচ্ছে কত? 3। কথাটা ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম? যে কোনো ক্ষারের অম্লত্ব কিভাবে নির্ণয় করতে হয়, বা ক্ষারের অম্লের ক্ষারকত্ব যদি কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা করে নিলাম। বুঝতে পারছো কথাটা? তাহলে এখন আসো যে আমরা কিছু কাজ করি। যেরকম তোমাকে বলা হচ্ছে কি, যে ধরো তোমাকে বলা হচ্ছে যে H3PO4, ফসফরাসের 3টা অ্যাসিড দেওয়া আছে। ফসফরাসের কয়টা অ্যাসিড দেওয়া আছে? 3টা অ্যাসিড দেওয়া আছে। একটা দেওয়া আছে H3PO4, একটা দেওয়া আছে H3PO3, একটা দেওয়া আছে H3PO2। তাহলে এটার আমার বলা হচ্ছে এটার ক্ষারকত্ব কত? H3PO4 এর ক্ষারকত্ব কত? কে বলতে পারবা? H3PO4 এর ক্ষারকত্ব কত? H3PO3 এর ক্ষারকত্ব কত? H3PO2 এর ক্ষারকত্ব কত? কে বলতে পারবা? দেখো, স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যদি আমি দেখি তাহলে মনে হবে কি, H কয়টা? H হচ্ছে কয়টা? তিনটা। এটাতে H কয়টা? তিনটা। এটাতে H কয়টা? তিনটা। তাহলে মনে হবে এর ক্ষারকত্ব হচ্ছে কত? 3। এর ক্ষারকত্ব মনে হবে কত? 3। এর ক্ষারকত্ব মনে হবে কত? 3 মনে হবে। কিন্তু অ্যাকচুয়ালি ঘটনা তা হবে না। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি ঘটনা কি হবে না? অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে কি, তা হবে না। তাহলে আমরা দেখি যে এটার জন্য ক্ষারকত্ব কত। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে এটার স্ট্রাকচার করতে হবে। স্ট্রাকচার যদি করি তাহলে আমার বের হয়ে যাবে যে কার ক্ষারকত্ব কত। অর্থাৎ এটার জন্য কয়টা মানে আমার এক অম্লীয় ক্ষার লাগবে, এটার জন্য কয়টা এক অম্লীয় ক্ষার লাগবে, এটার জন্য কয়টা এক অম্লীয় ক্ষার লাগবে। আমাদের প্রথমত হচ্ছে আমাকে স্ট্রাকচার করতে হবে। ঠিক আছে? তো আমরা কিভাবে স্ট্রাকচার করতে পারি? তাহলে স্ট্রাকচার ড্রয়ের জন্য আমরা যে কাজটা করব, দেখো, PO4 এর স্ট্রাকচার করার জন্য হচ্ছে আমি একটা স্ট্যান্ডার্ড ধরে নিব, এটাকে ধরুন। তাহলে প্রত্যেকের জন্য আমি এই স্ট্যান্ডার্ডে কাজ করব। কথাটা শোনো, কথাটা আমরা কি বলছি? কথাটা বলছি হচ্ছে যদি আমি প্রত্যেকটা স্ট্রাকচার করতে চাই তাহলে এখানে আমরা একটা নোটস করতে পারি। নোটসটা হচ্ছে কি, ও এর সাথে যতটি H থাকবে অ্যাসিডের ক্ষারকত্ব তত হবে। ও এর সাথে যতটি H থাকবে অ্যাসিডের ক্ষারকত্ব তত হবে। ও এর সাথে যতটি H থাকবে, গুড তুহিন, ভেরি গুড। তাহলে হচ্ছে ও এর সাথে যতটি H থাকবে তাহলে অ্যাসিডের ক্ষারকত্ব কত হবে? তত হবে। আচ্ছা, তাহলে এটা স্ট্রাকচার তো কমপ্লিট হয় নাই, কারণ আমার H3PO4 চাইছে। আমার তো দুইটা লিখলাম, তাহলে বাকি আছে কয়টা? আরো দুইটা বাকি আছে। তাহলে আমরা এখানে একটা O দিতে পারি, এর সাথে একটা H দিতে পারি, এখানে একটা O দিতে পারি, এর সাথে একটা H দিতে পারি। তাহলে লাগাই দেখো H3PO4, তাহলে H 1 2 3, তিনটা H, আর P কয়টা? P একটা, তাহলে O কয়টা? 1 2 3 4। তাহলে O এর সাথে H কয়টা? এই যে একটা O এর সাথে H, এটা একটা O এর সাথে H, এই একটা O এর সাথে H। তার মানে এটার ক্ষারকত্ব কত? 3 হবে। এটার ক্ষারকত্ব কত হবে? 3 হবে। এখন তার দিকে তাকাই, দেখো তার দিকে যদি আমরা দেখি তাহলে তার স্ট্রাকচার কেমন হবে? তার স্ট্রাকচার হচ্ছে এই যে আমি একটা দিয়ে দিলাম, তাহলে একটা চলে গেল, তাহলে আরেকটা দিয়ে দিলাম, তাহলে ওর সাথে H, দুইটা দিয়ে দিলাম। এখন আমার H বাকি আছে কয়টা? H বাকি আছে কয়টা? একটা। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি, তাহলে দেখো এখানে O এর সাথে H কয়টা? একটা। O এর সাথে H কয়টা? একটা। তার মানে টোটাল হলো কয়টা? দুইটা। তার মানে পার্থক্য বুঝতে পারতেছো? যে পার্থক্য হচ্ছে যে এইখানে মনে হচ্ছে কি ওর সাথে H তিনটা, এখানে মনে হবে ওর সাথে H কয়টা? তিনটা। এখানে মনে হবে ওর সাথে H কয়টা? তিনটা। এই কারণে আমরা প্রত্যেক ক্ষেত্রে তার ক্ষারকত্ব বলছিলাম কত? 3 3 করে। কথাটা ক্লিয়ার? তাহলে দেখো কিন্তু আমার কিন্তু একমাত্র এটাতেই ওর সাথে H কয়টা? তিনটা দেখাচ্ছে, কিন্তু এটাতে কয়টা দেখাচ্ছে? দুইটা দেখাচ্ছে। তাহলে তার স্ট্রাকচারে যাই, তাহলে তার স্ট্রাকচার যদি করি তাহলে তার স্ট্রাকচার কেমন হবে? তাহলে আমার H3PO2, তো তার মানে একটা দুইটা আমার চলে গেল, H3PO2, তাহলে দুইটা O কিন্তু আমার চলে গেল। বাকি আছে আমার কয়টা? H কয়টা? দুইটা বাকি আছে, H। তাহলে দেখো তো
এখানে কয়টা? এখানে হচ্ছে ও এর সাথে এইচ কয়টা? একটা, তার মানে তার ক্ষারকত্ব হবে কত? 1। তার ক্ষারকত্ব হবে কত? 1 হবে। বুঝতে পারতেছো? তাহলে হচ্ছে যে কোনো স্ট্রাকচারে। আচ্ছা, এখন তোমাকে বলা আছে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে H2SO4 এর ক্ষারকত্ব কিভাবে আমি স্ট্রাকচার দিয়ে করতে পারি? আচ্ছা করো, তাহলে H2SO4 এর ক্ষারকত্ব করবা। ঠিক আছে, তাহলে কিভাবে করতে পারি? এই যে S নিলাম, ও নিলাম, H নিলাম, ও নিলাম, H নিলাম, ঠিক আছে, আর এই যে S নিলাম, ও নিলাম। তাহলে তাকায় দেখো কি হচ্ছে, ওর সাথে H কয়টা? 2টা। তাই এই H2SO4 এর ক্ষারকত্ব কত? 2। তার মানে হচ্ছে আমরা যাদেরকে ক্ষারকত্ব বলতেছি, যে যা তার ক্ষারকত্ব 1, তার ক্ষারকত্ব 2, সাধারণত অক্সি অ্যাসিডের ক্ষেত্রে এগুলো অক্সিজেন সমৃদ্ধ অ্যাসিড, তাহলে এই অক্সি অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে ওর সাথে যতটা H থাকবে সেটাই হচ্ছে তার ক্ষারকত্ব। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে হচ্ছে আমাদের ঝামেলা লাগে হচ্ছে রেজাউল হক। গুড, কই ছিল এতক্ষণ? আচ্ছা দেখো, আমাদের এখানে বিভিন্ন স্ট্রাকচার, রেজাউল খেয়াল করো, আমরা এখানে বিভিন্ন স্ট্রাকচার দেওয়া আছে, স্ট্রাকচারগুলো কিভাবে ড্র করতে হয় সেগুলো আমরা দিয়েছি, এবং স্ট্রাকচার থেকে আমরা বের করে নিলাম কার ক্ষারকত্ব কত হতে পারে। ক্লিয়ার? ওকে, আচ্ছা এখন দেখো, আমরা এখন যেটা করব, ক্ষারকের জন্য অম্লত্ব কত? ক্ষারকের জন্য অম্লত্ব কত? তাহলে কিভাবে বের করব? দেখো, তাহলে ক্ষারক কাকে বলে সেটাকে জেনে নিই। ধাতুর অক্সাইডকে ক্ষারক বলে। আচ্ছা, তাহলে ক্ষারকের জন্য অম্লত্ব যদি বের করতে যাই, তাহলে ক্ষারকের জন্য অম্লত্ব, ক্ষারকের জন্য আমরা কি বের করব? ক্ষারকের জন্য অম্লত্ব বের করব। তাহলে ক্ষারকের জন্য যদি অম্লত্ব বের করতে চাই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অক্সিজেনের সংখ্যা ইনটু 2 করতে হবে। অক্সিজেনের সংখ্যা ইনটু কি করতে হবে? 2 করতে হবে। তাহলে আমরা কয়েকটা एग्जांपल দেখি। ধরো তোমাকে দেওয়া আছে Na2O প্লাস হচ্ছে HCl। তাহলে এই ক্ষারকের জন্য অম্লত্ব কত? তাহলে অক্সিজেনের সংখ্যা কত? একটা, তার মানে অম্ল লাগবে কয়টা? 2টা। কথাটা ক্লিয়ার? তাহলে আমরা কি করতে হবে? 2টা H আর একটা O, তার মানে কি তৈরি হবে? H2O। 2টা H একটা O, তার মানে তৈরি হবে কি? H2O। বাকি আছে কি? 2টা Na। Na কয়টা? 2টা। আর Cl কয়টা? 2টা। 2NaCl। এখন যদি তোমাকে বলা হয় ক্যালসিয়াম অক্সাইড এর ক্ষারকত্ব কত? তাহলে ক্যালসিয়াম অক্সাইড আমরা হচ্ছে কি দেব? HCl দেব। তাহলে দিলে কি হবে? অক্সিজেনের সংখ্যা কত? একটা, তাহলে আমরা বলছি অক্সিজেনের সংখ্যা ইনটু কত করতে হবে? 2 করতে হবে। তাহলে এটাকে 2 করে দিলাম। তাহলে পানি তৈরি হবে কয়টা? H2 আর হচ্ছে O, তার মানে পানি তৈরি হবে একটা, H2O। বাকি কি থাকবে? Ca থাকবে। তাহলে Cl কয়টা হয়ে গেল? 2টা, তাহলে CaCl2। আচ্ছা, এখন যদি তোমাকে বলা হয় যে আচ্ছা ঠিক আছে তুমি বলো যে Al2O3 এর ক্ষারকত্ব কত? তাহলে আমরা বলবো কি অক্সিজেনের সংখ্যা কয়টা আছে? অক্সিজেনের সংখ্যা হচ্ছে কয়টা? 3টা আছে। তার মানে HCl লাগবে কয়টা? অক্সিজেনের সংখ্যা ইনটু 2, তার মানে হচ্ছে কয়টা লাগবে? 6টা লাগবে। তার মানে পানি তৈরি হবে কয়টা? তাহলে 6 হাইড্রোজেন 3টা O, তাহলে পানি তৈরি হবে 3টা। কারণ 6 হাইড্রোজেন যদি আমি করি তাহলে 3 3 দুগুণে কত? 6, আর এখানে কয়টা? O, O এর সংখ্যা হবে পানির সংখ্যা, তাহলে 3টা O মানে 3টা পানি। এখন বাকি আছে কি? বাকি আছে 2টা Al মানে Al2, Cl কয়টা? 6টা, তার মানে Al2Cl6, এটাকে লেখা যায় 2AlCl3। তাহলে যদি বলা হয় অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষারকত্ব কত, তাহলে আমি বলবো অ্যালুমিনিয়াম অক্সাইডের হচ্ছে অম্লত্ব কত, তাহলে বলবো যে তার অম্লত্ব হচ্ছে কত? 6। কথাটা ক্লিয়ার? তাহলে দেখো, আমরা খুব ইজিলি আমরা কি করতে পারি? অম্লের জন্য ক্ষারকত্ব বের করতে পারি, আর ক্ষারের জন্য কি করতে পারি? অম্লত্ব বের করতে পারি। অম্লের জন্য ক্ষারকত্ব বের করতে পারি, আর ক্ষারের জন্য কি করতে পারি? অম্লত্ব বের করতে পারি। ক্লিয়ার? আশা রাখি সবাই বুঝতে পারছো। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বিভিন্ন ঘনমাত্রা নিয়ে কাজ করব। দেখো, গত ক্লাসে আমরা কিন্তু আয়তন নিয়ে কিছু কথা বলছিলাম। আয়তন নিয়ে আমরা কি বলছিলাম? আয়তন নিয়ে আমরা বলছিলাম
যে মিটার কিউব থেকে যদি আমি ডেসিমিটার কিউবে যেতে চাই বা লিটারে যেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, 10⁻³ দ্বারা গুণ করে নিতে হবে। আর ডেসিমিটার কিউব বা লিটার থেকে যদি আমি সেন্টিমিটার কিউব বা হচ্ছে মিলিলিটার বা হচ্ছে সিসি, মানে 1 সেন্টিমিটার কিউব হচ্ছে কি 1 সিসি সমান। ঠিক আছে, তাহলে যেতে চাই তাহলে আবারও 10⁻³ দ্বারা গুণ করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, আমরা যদি বলি আমাদেরকে দেওয়া আছে, আমরা এখন যে টার্মটা করব সেটা হচ্ছে পার্সেন্টেজ থেকে ঘনমাত্রা বের করব। পার্সেন্টেজ থেকে ঘনমাত্রা নির্ণয়। তাহলে কিভাবে আমরা ঘনমাত্রা নির্ণয় করতে পারি? তাহলে পার্সেন্টেজ থেকে যদি ঘনমাত্রা নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে আমাকে? দেখো, পার্সেন্টেজ থেকে ঘনমাত্রা নির্ণয় করতে গেলে তাহলে আমরা যদি বলি যে x% w বাই হচ্ছে কি v, তার মানে এটা বোঝায় কি যে w মানে হচ্ছে ভর, আর v তো আমরা জানি v মানে হচ্ছে কি আয়তন। ঠিক আছে, অর্থাৎ যে কনসেন্ট্রেশনের x% নেওয়া হচ্ছে এখানে ভরও থাকবে এবং নির্দিষ্ট আয়তনে ভরটা নেওয়া হচ্ছে। x% মানে হচ্ছে কি, যদি w/v দেওয়া থাকে তাহলে আমরা বলবো যে একটা নির্দিষ্ট আয়তনে নির্দিষ্ট পরিমাণ কি নেওয়া হয়েছে, ভর নেওয়া হয়েছে। আচ্ছা, এখন যদি তোমাকে বলা হয় যে 10% সোডিয়াম কার্বনেটের মোলারিটিতে ঘনমাত্রা কত? খুবই সিম্পল একটা টার্ম, 10% সোডিয়াম কার্বনেটের মোলারিটিতে ঘনমাত্রা কত। তাহলে দেখো, আমি যদি এটাকে ভাঙি, 10% যদি ভাঙি তাহলে কি পাবো? আমরা এখানে বলে নিলাম যে w বাই হচ্ছে v। তো 10% যদি ভাঙি তাহলে আমরা বলতে পারি এটা যদি w বাই v হয়, w ডিভাইড হচ্ছে কি v, তাহলে পার্সেন্টেজ হবে তার আয়তন, তার মানে বলতে পারি 100, এটা হবে কি v, আর এটা হবে কি তার ভর, তার মানে 10, এটা হচ্ছে w। তাহলে চলে আসলো। তাহলে 10% বলতে আমরা বুঝতেছি 10/100, মানে হচ্ছে 10 হচ্ছে ভর, তাহলে 100 হচ্ছে কি আয়তন। তাহলে আমি বলতে পারি যে 100 মিলিলিটার অথবা সেন্টিমিটার কিউব বা সিসিতে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকম যে 100 সিসিতে বা হচ্ছে কি 100 মিলিলিটারে বা হচ্ছে 100 সেন্টিমিটার কিউবে ভর আছে কতটুকু, মানে সোডিয়াম কার্বনেট আছে কতটুকু, সোডিয়াম কার্বনেট আছে হচ্ছে কতটুকু, 10 গ্রাম। কথাটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো, গুড ইমন। তাহলে হচ্ছে কি আমরা এখানে বলতে পারি 10% দেওয়া মানে কি w/v দেওয়া আছে, তার মানে বলতে পারি 10% মানে হচ্ছে 10 হচ্ছে w আর 100 হচ্ছে কি আয়তন, তার মানে বলতে পারি 100 সেন্টিমিটার কিউব অথবা সিসি তে অথবা মিলিলিটারে হচ্ছে কি সোডিয়াম কার্বনেটের কতটুকু আছে, 10 গ্রাম পরিমাণ দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, যদি বলা হয় সাপোজ তোমাকে বলা হচ্ছে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড, 5% সোডিয়াম হাইড্রোক্সাইড মানে w/v তে যদি বলা হয় তাহলে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থ কি? তাহলে আমি বলবো 5% সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থ হচ্ছে কি, তাহলে 5% আমরা যদি ভেঙে নিই w/v, 5% w ডিভাইড হচ্ছে কি v, তাহলে আমি এটাকে লেখা যায় 5 ডিভাইড হচ্ছে কত 100, তাহলে এটা কি w আর এটা হচ্ছে কি v। তাহলে বুঝতেই পারতেছো, তাহলে আমি বলতে পারি 100 সিসি অথবা সেন্টিমিটার কিউব অথবা হচ্ছে মিলিলিটারে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুকু, আছে হচ্ছে কত 5 গ্রাম। কথা ক্লিয়ার? ও সো থ্যাংক ইউ সাইমুদ্দিন, সো থ্যাঙ্কস। আচ্ছা, তাহলে দেখো 100 সিসি সেন্টিমিটার কিউব বা হচ্ছে মিলিলিটারে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুকু। মাঝে মাঝে কিছু কমপ্লিমেন্ট খুব ভালো লাগে, লজ্জায় ফেলে দেয়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখো, তাহলে আমরা বলতে পারি যে 100 সিসি বা সেন্টিমিটার কিউব বা হচ্ছে মিলিলিটারে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুকু, 5 গ্রাম আছে। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যদি বলি যে মোলারিটিতে কতটুকু আছে, আমাকে বলা হচ্ছে কি যে মোলারিটিতে আমার কতটুকু আছে, তাহলে মোলারিটি মানে কি? দেখো, আমরা যদি বলি যে মোলারিটিতে কতটুকু আছে, তাহলে মোলারিটি মানে কতটুকু? মোলারিটি আমরা বলছিলাম কি যে এক লিটার বা হচ্ছে কি এটা লেখা যায় কতটুকু, আমরা যদি বলি যে 1 লিটারে আমার আছে কতটুকু, তাই না? তাহলে 100 সিসিতে যদি আমার এতটুকু থাকে তাহলে 1 লিটারে আমার কতটুকু আছে। তাহলে এটাকে আমরা খুব সিম্পল ওয়েতে করতে পারি। তাহলে দেখো, এখানে আমি যতটুকু পাইলাম, দেখো বলা হচ্ছে কি 5% সোডিয়াম কার্বনেট বা w/v, সোডিয়াম কার্বনেটের মোলারিটিতে ঘনমাত্রা কত। কথা ক্লিয়ার? তাহলে বলা হচ্ছে কি
5% সোডিয়াম কার্বনেটের মোলারিটিতে ঘনমাত্রা কত? তাহলে দেখো আমি এটাকে ভেঙে করি, দেখো তাহলে আমরা জানি মোলারিটি হচ্ছে কি বলতে পারি, মোলারিটি হচ্ছে কতটুকু, 1 লিটারে যত মোল, 1 লিটারে যত মোল আছে, ঠিক আছে, 1 লিটারে যত মোল আছে তাকে কি বলা হয়, মোলারিটি বলা হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো 5% মানে আমরা লিখতে পারি যে 100 সিসিতে সোডিয়াম কার্বনেট আছে কতটুকু, 5 গ্রাম পরিমাণ আছে, কথাটা ক্লিয়ার? তাহলে 100 সিসিতে সোডিয়াম কার্বনেট আছে কতটুকু, 5 গ্রাম পরিমাণ আছে, কথাটা ক্লিয়ার? সো আমি এখানে যে যে জিনিসগুলো পাবো, তাহলে 5 গ্রাম মানে হচ্ছে কি আমার ডাব্লিউ, সোডিয়াম কার্বনেট থেকে আমি কি পাবো, মোলার ভর পাবো, এখান থেকে আমি কি পাবো, ভি পাবো। তাহলে আমরা গত ক্লাসে সূত্র দেখছিলাম 1000 ডাব্লিউ বাই হচ্ছে কি এমভি, ঠিক আছে। তাহলে সিসি বা মিলিলিটার যদি থাকে তাহলে এই সূত্র আমরা ব্যবহার করব। তাহলে দেখো ডাব্লিউ আমি পেয়ে গেলাম, ডাব্লিউ কত, 5 গ্রাম, তাহলে 1000 ইনটু কত 5, তাহলে এম কত, এম হচ্ছে কতটুকু, এটা সোডিয়াম কার্বনেটের ভরটা বের করব। তাহলে সোডিয়াম কার্বনেটের ভর যদি বের করি তাহলে সোডিয়াম কার্বনেট তাহলে কত হবে, 23 গুণ 2 প্লাস হচ্ছে 12 প্লাস হচ্ছে কত 48, তার মানে দাঁড়াবে কত 106, তার মানে দাঁড়াচ্ছে কত 106। আয়তন কত দেখো দেওয়া আছে, এটা হচ্ছে কি 100 সিসি মানে হচ্ছে 100 মিলিলিটার, তাহলে 100 মিলিলিটার তার মানে হচ্ছে কত 100, তাহলে মানটা আমাদের চলে আসবে, কথাটা ক্লিয়ার? এই যে 100 এখানে কত 10 থাকতেছে, তাহলে থাকতেছে কি 50 ডিভাইড বাই কত 106, তাহলে এখানে যে মানটা আসবে সেটা কি আসবে, মোলারিটিতে চলে আসবে, ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম, লামিয়া কেমন আছো? তাহলে হচ্ছে কি 50 ডিভাইড বাই হচ্ছে কি 106, তাহলে এটা হচ্ছে তার মোলারিটি, ওকে। তাহলে 5% সোডিয়াম কার্বনেটের মোলারিটিতে ঘনমাত্রা কত, তাহলে আমরা খুব ইজিলি করতে পারি 1000 ডাব্লিউ ডিভাইড বাই হচ্ছে কি এমভি। তাহলে এরকম ভাবে হচ্ছে আমরা যদি বলি, তাহলে দেখো তাহলে আমরা যদি বলা হয় যে 10% সোডিয়াম কার্বনেটের মোলারিটিতে ঘনমাত্রা কত, মোলারিটিতে ঘনমাত্রা কত, তাহলে কি বলবো, তাহলে আমরা বলবো যে আমরা জানি S ইজ ইকুয়াল হচ্ছে 1000 ডাব্লিউ ডিভাইড হচ্ছে কি এমভি, তাহলে এখানে কত 1000, ডাব্লিউ কত 10, এম কত 106, কিছুক্ষণ আগে নির্ণয় করে আসছি, বি কত 100, ঠিক আছে। তাহলে এটা 100, এটা চলে গেল দুইটা আর তো গেল না, তাহলে 100 ডিভাইড হচ্ছে কত 106, তাহলে এখানে যে মোলারিটি আসবে সেটা হচ্ছে মান হবে। আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মোলারিটি থেকে আমরা পিপিএম এককে যাব। এই টার্মটার সাথে তোমরা অনেকে হয়তো পরিচিত, যারা সেকেন্ড ইয়ার আছো তারা পরিচিত, কিন্তু যারা ফার্স্ট ইয়ার আছো তারা পরিচিত না। সো মোলারিটি থেকে আমরা এখন যাব কোথায়, পিপিএম এককে যাব, ঠিক আছে। সো আমাদের এখন কাজ হচ্ছে মোলারিটি থেকে পিপিএম এককে যাওয়া। দেখো তো আশা রাখি মোলারিটি বুঝতে পারছো যদি পার্সেন্টেজ থাকে। আচ্ছা তাহলে এখন কাজ হচ্ছে কি, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি মোলারিটি থেকে পিপিএম, পিপিএমটাকে আমরা অনেক কঠিন করে ফেলি, পিপিএম থেকে কিভাবে পিপিএম বের করে আমরা শিখবো। দেখো আমাদেরকে বলা হচ্ছে কি মোলারিটি থেকে কোথায় যেতে হবে, মোলারিটি থেকে পিপিএম এককে যেতে হবে, মোলারিটি থেকে আমাদের কি নির্ণয় করতে হবে, পিপিএম এ যেতে হবে। আচ্ছা তাহলে প্রথমে জেনে নিই পিপিএম মানে কি। তাহলে পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার, এটা হচ্ছে পিপিএম। তাহলে আমার দায়িত্ব হচ্ছে মিলিগ্রাম পার লিটারে যাব। এখন বলা হচ্ছে 0.1 মোলার, তোমাকে বলা হচ্ছে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিপিএম এককে ঘনমাত্রা কত। আচ্ছা পিপিএম এককে ঘনমাত্রা, তাহলে আমার টার্গেট হচ্ছে আমি এই যে মোলারিটিটা এটা কোথায় নিয়ে যাব, মিলিগ্রাম পার লিটারে নিয়ে যাব। আচ্ছা তাহলে মোলারিটি মানে আমরা কি বুঝি, তো মোলারিটি মানে আমি বুঝি হচ্ছে মোল বাই লিটার বা হচ্ছে মোল পার লিটার। তাহলে দেখো তাহলে আমরা লিখতে পারি 0.1 মোলার ইজ ইকুয়াল টু কি লেখা যায়, 0.1 মোল পার লিটার। সো পার লিটার আমার চলে আসলো। এখন দায়িত্ব হচ্ছে কি এই মোলটাকে আমি মিলিগ্রামে নিয়ে যাবো। দেখো তাহলে আমরা জানি মোল ইজ ইকুয়াল টু হচ্ছে কি ভর ডিভাইড হচ্ছে কি আণবিক ভর। মোল ইজ ইকুয়াল টু কি দাঁড়ায়, মোল ইজ ইকুয়াল টু হচ্ছে কি ভর ডিভাইড হচ্ছে কি আণবিক ভর। আমার লাগবে হচ্ছে এই ভরটা, এই ভরটা যদি মিলিগ্রামে চলে আসে তাহলে আমার পিপিএম চলে আসলো। তাহলে হচ্ছে মোল কত, মোল হচ্ছে 0.1,
মোল হচ্ছে কতটুকু 0.1, তাহলে ইনটু কত হবে আণবিক ভর, ইনটু কত আণবিক ভর ইজগুলো কি হবে ভর হবে, তাহলে 0.1, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর কত, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর যদি বের করি তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর কত হবে 23 প্লাস হচ্ছে 16 প্লাস হচ্ছে 1 মানে 17 আর হচ্ছে কত 40, তার মানে হচ্ছে কত ইনটু কত 40 ইজগুলো হচ্ছে ভর বের হবে, তার মানে এখানে কত হবে, তাহলে 40 দ্বারা এটা গুণ দিলাম মানে 1/10, তাহলে কত হবে 4, তাহলে ভর কত বের হলো 4 গ্রাম, তার মানে ভর কত হলো 4 গ্রাম, তার মানে আমি এখানে বলতে পারি 0.1 ইনটু, তাহলে কাজ করতে পারি তাহলে আণবিক ভর, আণবিক ভর তাই না, আণবিক ভর, তাহলে কি হবে এটা মোলটা কনভার্ট হয়ে গেল তার মানে পার লিটার, তাহলে 0.1 ইনটু আণবিক ভর কত 40, ঠিক আছে, এটা হবে কি গ্রাম পার লিটার, গ্রামে চলে আসলো, তাহলে গ্রাম পার লিটার, তাহলে 40 এটা চলে আসলো 40 গ্রাম পার লিটার, তাহলে কি আসলো 4 গ্রাম পার লিটার, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে কি মিলিগ্রামে যাওয়া, সো গ্রাম থেকে মিলিগ্রামে কেমনে যাব, তো আমরা জানি যদি গ্রাম থেকে মিলিগ্রামে যেতে চাই তাহলে কি করতে হবে 1000 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে আমরা কি করতে পারি সরি 1000 দ্বারা গুণ দিতে হবে, গ্রাম থেকে মিলিগ্রামে যাব তাহলে 10 টু দি পাওয়ার 3, তারপরে দাঁড়াবে কত 4 ইনটু 10 টু দি পাওয়ার 3 গ্রাম পার লিটার, তাহলে এটাই হবে কি এটাকে লেখা যায় 4 ইনটু 10 টু দি পাওয়ার 3 ppm, খুবই সিম্পল, খুবই খুবই সিম্পল। এটাকে আমরা কি করলাম ppm এককে চেঞ্জ করে নিলাম, ওকে খুবই সিম্পল হয়ে আমরা ppm এককে চেঞ্জ করে নিলাম। আমরা আরেকটা দিই দেখি, বলা হচ্ছে 1 মোলার NaOH এর ppm এককে ঘনমাত্রা কত, ঘনমাত্রা কত, তো আমার টার্গেট পয়েন্ট হচ্ছে কি আমরা জানি ppm হচ্ছে মিলিগ্রাম পার লিটার, তাহলে এটাকে চেঞ্জ করি দেখি, তাহলে 1 মোলার, 1 মোলার মানে আমরা কি জানি 1 মোল পার লিটার, আমার দরকার হচ্ছে মিলিগ্রাম পার লিটার যাবে, তাহলে 1 মোল, মোলটাকে আমি কিসে কনভার্ট করব, তাহলে আমরা জানি মোল ইজ ইকুয়াল টু হচ্ছে ভর ডিভাইড বাই হচ্ছে কি আণবিক ভর, ঠিক আছে, তাহলে আমি ভরে যাব, তাহলে মোল ইনটু আণবিক ভর, তার মানে হচ্ছে 1 ইনটু আণবিক ভর কত 40, 40 তাহলে কি হবে গ্রাম পার লিটার, তার মানে হচ্ছে 40 গ্রাম হচ্ছে কি পার লিটার, কিন্তু আমি গ্রামে যাব না, আমার দরকার হচ্ছে কি মিলিগ্রামে যাব, তার মানে 40 ইনটু কত হবে 10 টু দি পাওয়ার 3 মিলিগ্রাম পার লিটার, তার মানে কি দাঁড়াবে 4 ইনটু 10 টু দি পাওয়ার 4 মিলিগ্রাম পার লিটার, মানে হচ্ছে 4 ইনটু 10 টু দি পাওয়ার 4 ppm। গুড ফজিয়া, ক্লিয়ার, খুবই সিম্পল ওয়েতে আমরা ppm করছি, খুবই সিম্পল ওয়েতে আমরা জাস্ট কনভার্ট করছি আর কিছুই না। আচ্ছা এখন দেখো, এখন তোমাকে বলা হচ্ছে, এখন তোমাকে বলা হচ্ছে দেখো আশা রাখি এটা বুঝতে পারছো, এখন তোমাকে বলা হচ্ছে, এখন তোমাকে কি বলা হচ্ছে, এখন দেখি তাহলে তোমাকে কি বলা হয়, তোমাকে বলা হচ্ছে 2 ইনটু 10 ইনভার্স 10 টু দি পাওয়ার 3 ppm সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা মোলারিটিতে কত, তাহলে বলা হচ্ছে কি 2 ইনটু 10 টু দি পাওয়ার 3 ppm সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ppm মোলারিটিতে কত, তো আগে আমরা জেনে নিই যে ppm বলতে আমরা কি বুঝি, ppm বলতে আমরা বুঝি ppm ইজ ইকুয়াল টু কি মিলিগ্রাম পার লিটার, তার মানে এটা কিসে আছে মিলিগ্রাম, তার মানে হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার 3 ppm, এটা সমান কি লিখতে পারি 2 ইনটু 10 টু দি পাওয়ার 3 মিলিগ্রাম পার লিটার। আচ্ছা এখন আমাকে কোথায় যেতে হবে, আমাকে যেতে হবে গ্রামে যেতে হবে, তাহলে আমাকে এখানে কি করব গ্রামে করব, তাহলে মিলিগ্রাম থেকে গ্রামে যাওয়ার জন্য কি করতে হবে, গ্রাম থেকে যদি মিলিগ্রামে যেতে চাই তাহলে 1000 দ্বারা গুণ দিতে হবে, আর মিলিগ্রাম থেকে গ্রাম দিলে হচ্ছে 1000 দ্বারা ভাগ দিতে হবে, তার মানে 2 গ্রাম পার লিটার, কথা ক্লিয়ার, এটা কত দ্বারা ভাগ দিলাম 10 টু দি পাওয়ার 3 দ্বারা ভাগ করে, ওকে, তাহলে 2 গ্রাম পার লিটার, কিন্তু আমার তো এটা লাগবে না, আমাকে যেতে হবে কোথায়, আমাকে যেতে হবে কোথায় মোলারিটিতে যেতে হবে, আর মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার,
মোলারিটি মানে কত, মোল পার লিটার। দ্যাট মিন্স হচ্ছে এই গ্রামটাকে আমার মোলে কনভার্ট করতে হবে। সো আমরা জানি কি মোল ইজ ইকুয়াল টু কি ভর ডিভাইড হচ্ছে কি আণবিক ভর। কথা ক্লিয়ার? ভর ডিভাইড হচ্ছে কি আণবিক ভর। সো আমি এখানে কি দেওয়া আছে, ভর দেওয়া আছে, তাহলে আমার ভর ডিভাইড হচ্ছে কি আণবিক ভর, তার মানে এখানে ভর দেওয়া আছে, আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তাহলে 2 আণবিক ভর কত, সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর হচ্ছে 40, তার মানে 40, তাহলে কি হবে তাহলে মোল পার লিটার চলে আসবে, মোল পার লিটার। তাহলে 2/40 মানে হচ্ছে 1/20। কথা ক্লিয়ার? তাহলে 1/20 মোল পার লিটার, তার মানে মোল পার লিটার সমান কি লেখা আছে, মোলার, তার মানে 1/20 মোলার। শেষ। ppm থেকে আমাদের কিসে চলে আসলো, মোলারিটিতে চলে আসলো। বুঝতে পারছো কথাটা? ও সো থ্যাঙ্কস তুহিন, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা, তাহলে আমি এখানে পেয়ে গেলাম যে ppm থেকে আমি কিভাবে মোলারিটিতে চেঞ্জ করতে পারি। ওকে, আচ্ছা, তো আমরা আরেকটা দিই, আমরা আরেকটা দিয়ে কাজ করি, দেখি। তাহলে দেখো, এখন তোমাকে বলা হচ্ছে 4 × 10⁻³ ppm সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা মোলারিটিতে কত, মোলারিটিতে কত। আচ্ছা, তো আমাদের প্রথম জানতে হবে যে ppm বলতে আমরা কি বুঝি। ppm বলতে কি বুঝো, কি বুঝো ppm বলতে? ppm বলতে তুমি বুঝো মিলিগ্রাম পার লিটার, ঠিক আছে। মোলার বলতে তুমি কি বুঝো, মোলার মানে মোলারিটি, মোলারিটি বলতে তুমি বুঝো হচ্ছে মোলার, আর মোলার বলতে বুঝো মোল পার লিটার। দ্যাট মিন্স হচ্ছে তোমাকে এইখান থেকে মিলিগ্রাম থেকে মোল পার লিটারে কনভার্ট করতে হবে। তাহলে আমরা এখানে জানি, তো 4 × 10⁻³ ppm। আচ্ছা, এটাকে ভেঙে নিই, অ্যাব্রিভিয়েশন করে নিই, তার মানে হচ্ছে 4 × 10⁻³, তাহলে কি হবে মিলিগ্রাম পার লিটার। সো আমরা জানি কি মোল ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, মোল ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে ভর ডিভাইড হচ্ছে কি আণবিক ভর, ভর ডিভাইড হচ্ছে কি আণবিক ভর। ওকে, সো আমাকে কোথায় যেতে হবে, মোলে যেতে হবে, কিন্তু দেওয়া আছে কি মিলিগ্রাম, মিলিগ্রামটাকে আগে গ্রামে কনভার্ট করে নেব। তাহলে হচ্ছে আমরা কি করব, 4 × 10⁻³ এটাকে 1000 দ্বারা ভাগ করে নেব, 10⁻³ দ্বারা ভাগ করে নিলে গ্রাম পার লিটার চলে আসবে। কেন? কারণ মিলিগ্রাম থেকে যদি গ্রামে যেতে চাই তাহলে কি করতে হবে, 10⁻³ করতে হবে। তাহলে এটা কাটা, তার মানে থাকবে কত, 4 গ্রাম পার লিটার। কিন্তু এখন আসে নাই, আমার তো এখন কি লাগবে, মোল লাগবে। সো ভর পেয়ে গেলাম, ভরকে আমি আণবিক ভর দ্বারা ভাগ করব, তার মানে 4 ডিভাইড হচ্ছে কত, 40, তাহলে কি হবে মোল পার লিটার। তাহলে 1/10, তার মানে 0.1, তার মানে লেখা যায় কত, 0.1 মোল পার লিটার। তার মানে মোল পার লিটার সমান আমরা কি জানি, মোল পার লিটার m জানি, তার মানে হচ্ছে 0.1 মোলার। কাহিনী শেষ। গুড। তাহলে হচ্ছে এখন আমরা দেখতেই পেলাম যে ppm থেকে কিভাবে মোলারিটিতে কনভার্ট করতে হয়, আর মোলারিটি থেকে কিভাবে ppm কে কনভার্ট করে নিতে হয়। খুবই সিম্পল হতে আমরা করলাম, জাস্ট হচ্ছে এই লেখাটাকে ভাঙলাম, আর কিছুই না, আর কিছুই না। অর্থাৎ আমরা খুব ইজি ওয়েতে আমরা এই কাজগুলো করছি। ওকে, আচ্ছা, তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের হচ্ছে নেক্সট ক্লাসগুলো হবে লেকচার 4, মানে ফার্স্ট চ্যাপ্টার লেকচার 4, লেকচার 4 দিয়ে হচ্ছে লেকচার 4 এ আমরা যেগুলো করাবো সেটা হচ্ছে রাইডার ধ্রুবক করাবো, দেন হচ্ছে আমরা ভরভিত্তিক যে গণনাগুলো সেগুলো আমরা করবো। সব মোলারিটিতে আমরা আজকে যে এককগুলো আমাদের ফার্স্ট চ্যাপ্টারে দরকার ছিল বা ঘনমাত্রা কনভারসেশনগুলো যেগুলো দরকার ছিল আমরা সবগুলাই করে ফেলছি। আমি খুব সিম্পল ওয়েতে আমি কাজগুলো করছি, ঠিক আছে। আশা রাখি কনসেপ্টগুলো খুব ভালো লাগছে এবং আমার খুব নিজেরও খুব ভালো লাগছে, কারণ এত সহজে কনসেপ্টগুলোকে কিভাবে ক্লিয়ার করতে হয় সেগুলো আমি দেখাই দিচ্ছি, কিভাবে ppm থেকে মোলারিটি। এটাতে প্রায় ঝামেলা করতে হয়, মানে অনেকে এটাতে ঝামেলা থাকে যে মোলারিটি থেকে কিভাবে ppm যাবো বা ppm থেকে কিভাবে মোলারিটিতে আমরা যেতে পারি। ঠিক আছে, তাহলে আশা রেখে বুঝতে পারছো। তাহলে দেখো, আমাদের নেক্সট লেকচার হবে লেকচার 4, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কমেন্টসগুলো খুব ভালো লাগছে এবং তোমাদের পার্টিসিপেশন খুব ভালো ছিল। আশা রাখি তোমাদের পার্টিসিপেশন সবসময় এরকম থাকবে এবং তার চেয়েও বেশি হবে। যদি থাকে তাহলে আমরা ক্লাসগুলো খুব এনজয় করব। তো ভালো থাকো সবাই। সারা বিনতে নিজাম নেক্সট ক্লাসগুলো কন্টিনিউ করবা। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।